না বলতে একজোড়া পলা বাঁধানো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ছিলই বা কতটুকু? ওদের বিয়েতে মায়ের দেওয়া একটা হার, কানের আর বালা জোড়া, আর এদিকে শাশুড়ির দেওয়া লোহা বাঁধানো একজোড়া কানের দুল আর একখানা ঘরে পরার পেন্ডেন্ট হার। তা সবই গেছে। মলমলের কাপড়ে জড়ানো আছে পলা জোড়া। কি সুন্দর লাল টুকটুকে চওড়া গোলাকৃত পলার মাঝখানে হাফ বয়েল চুড়ির মতো সোনার মটর দানা বসানো, এখনো নতুনের মতো চকচক করছে। শাড়ির আঁচল দিয়ে হাতটা মুছে আলতো করে হাতে বোলায় কণিকা পলা দুটোর ওপর। একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে, দুবার কপালে ঠেকায়, ফিসফিস করে বলে, ওগো শুনছো, আজ আমাদের বাবু অফিসে গেল, ব্যাংকে চাকরি পেয়েছে তোমার ছেলে, আর আমাদের দুঃখ থাকবে না। তুমি ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। টপ টপ করে চোখের জল ঝরে পড়ল কণিকার দু গাল বেয়ে। শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে তাকালো হাতে ধরা পলা জোড়ার দিকে। কত দুঃখ কষ্ট অভাব অনাহার গেছে, তবু এটা হাতছাড়া করেনি কণিকা। এটাতে হাত ছোঁয়ালে যে সৃজনকে অনুভব করতে পারে। আজ কণিকার জীবনে অনেক বড় সুখের দিন। ওর সেই ছোট্ট বাবু আজ বড় হয়েছে। কত কথা মনে পড়ছে কণিকার। অল্প বয়সেই বাবাকে হারিয়েছিল। জ্ঞান হবার পর থেকেই দেখেছে দুই দাদাই বাড়ির মালিক। দাদারা যে ওর সৎ দাদা সেটা অনেকটা বড় হয়ে জানতে পেরেছিল। বড়দার ছেলে মেয়ে দুটো ওকে পিসি বলতো, কিন্তু বড্ড তুচ্ছ তাচ্ছিল্য করত। ওর বৌদিরা বাড়ির গিন্নি আর ওর মা কমলা দেবী ছিলেন বাড়ির দাসীবাদী। কণিকা দেখত সারাটা দিন সাদা ময়লা একটা থান পরে রান্নাঘরে ঘাড় গুজে সংসারের কাজ করে যেতেন কমলা দেবী। একটু বড় হবার পর থেকেই দুই বৌদি ও তাদের ছেলে মেয়েদের ফাই ফরমাস খাটত কণিকা। পাড়াপড়শিরা দু চার কথা বলবে তাই কণিকাকে স্কুলে পাঠানো হয়েছিল। মাধ্যমিক পাশ করতেই বড়দা বলেছিল, আর স্কুলে গিয়ে কাজ নেই, রান্নাঘরে মাকে সাহায্য করবি। বড়দার হাতে পায়ে ধরে কমলা দেবী বলেছিলেন, বাবা নবীন, আর 2 বছর ওকে লেখাপড়া করতে দাও, 2 দিন বাদে বিয়ে হলে তো সংসারের কাজ করতেই হবে। এখন তো আমি একা হাতে পারছি সংসারের সব কাজ সামলাতে। বড়দা কিন্তু ওকে স্কুলে পাঠাননি। কমলা দেবীর ব্যবহারে পাড়াপড়শিরা ভালোবাসতেন ওকে। ওর কথায় বামী ঘটকী অনেকগুলো সম্বন্ধ এনেছিল কণিকার জন্য, কিন্তু বিনা পণে কে বিয়ে করবে সাধারণ দেখতে কণিকাকে, তাই ভেঙে গেছিল সম্বন্ধগুলো। শেষটাই পাশের বাড়ির বোস গিন্নি কণিকার মাকে একদিন গোপনে বললেন, দিদি, কণিকে জ্যোতিষী শাস্ত্রীজির কাছে নিয়ে যান একবার। জানেন তো আমাদের শাস্ত্রীজির কথা একেবারে অব্যর্থ। আমাদের পারুলের কুষ্টি দেখে পলা ধারণ করতে বলেছিলেন। পলা ধারণের 1 মাস পরেই পারুলের বিয়ে ঠিক হয়ে গেল। যেমন ঘর তেমনই বর। কমলা দেবী তখন এমন অবস্থা, ডুবে যাবার সময় মানুষ যেমন হাতের সামনে যা পায় সেটাকে আঁকড়ে ধরে, তেমনই কণিকার জন্য কমলা দেবীকে যে যা বলতো উনি তাই করতেন। তা বোসগিন্নি সেই জ্যোতিষী শাস্ত্রীজি 100 টাকা নিয়ে কণিকার জন্ম তারিখ আর সময় জেনে কুষ্টি তৈরি করে বিচার করে বলেছিলেন, এর তো রাজরানী হবার কপাল, একাদশে বৃহস্পতি, রাজযোগ, শুধু মঙ্গলের ঘরে শনি আর রাহু থাকায় যত অনর্থ। একটা 10 রতি প্রবাল সোনা দিয়ে বাঁধিয়ে ধারণ করলেই দাস দাসী ভরা সংসার হবে, রাজরানী হয়ে রাজ করবে চিরদিন। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার শুনে আঁতকে উঠেছিলেন কমলা দেবী। কমলা দেবী ভালো করেই জানতেন কণিকার জন্য 1 টাকা ওর দাদারা দেবে না। নিজের সম্বল বলতে কয়েকটা গয়না সযত্নে তুলে রেখেছিলেন মেয়ের বিয়েতে দেবেন বলে। তার থেকে কানের পাশাজোড়া বিক্রি করে একটা 10 রতি প্রবাল কিনে রূপোয় বাঁধিয়ে আংটি করে দিয়েছিলেন কমলা দেবী কণিকাকে। কমলা দেবী চাইছিলেন যত তাড়াতাড়ি হোক একটা ভালো ছেলের সাথে কণিকার বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে, কারণ তিনি ভালো করেই জানতেন কণিকার দাদা বৌদিরা ওর বিয়ের জন্য কোনো মাথা ব্যথা দেখাবে না। বিনা মাইনের কাজের লোককে কে হাতছাড়া করতে চায়? বামী ঘটকী সম্বন্ধটা এনেছিল,
যেটুকু না করলেই নয় সেইটুকু নমনম করে কণিকার দাদারা বিয়েটা পার করেছিল। সৃজনকে দেখে কণিকা বা কমলা দেবীর অপছন্দ হয়নি, যদিও সৃজন রাজা বা রাজপুত্র ছিল না। তা না হোক, মধ্যবিত্ত ছোট পরিবারের একমাত্র সন্তান সৃজন অত্যন্ত শান্ত এবং ভদ্র। স্বল্প মাইনেতে একটা ছোটখাটো প্রাইভেট কোম্পানিতে কাজ করে। কণিকার শাশুড়ি মানুষটা একটু বদরাগী ছিলেন, তবে কণিকা ছোটবেলা থেকেই এত মানিয়ে চলতে অভ্যস্ত, সাত চরে ওর মুখে কথা নেই। তাই তিনি একা আর কত রাগ করে থাকবেন। অল্পেতেই সন্তুষ্ট ছিল কণিকা, তাই অল্প টাকায় কুলিয়ে গুছিয়ে ভালোই দিন কাটছিল ওদের। বড় বৌদির হাতের সোনা বাঁধানো পলাজোড়া দেখে খুব ভালো লাগতো কণিকার। মনে মনে ভাবতো, বিয়ের পর আমারও ওরকম একজোড়া পলা বাঁধা হলে খুব ভালো হবে। কিন্তু কাউকেই নিজের শখের কথাটা কখনো বলেনি কণিকা, সৃজনকেও বলতে চায়নি। কিন্তু তৃতীয় জনের আগমন বার্তা জানার পর স্বামী যখন প্রথম বিবাহ বার্ষিকীতে কি উপহার নেবে জানতে চেয়েছিল, তখন চাপাচাপিতে শখটা বলেই ফেলেছিল কণিকা। কিন্তু বললেই যে পাবে তা ভাবেনি। তাই আদর করে সৃজন যখন রাত্রে শোবার ঘরে একান্তে নতুন কিনে আনা সোনা বাঁধানো পলাজোড়া ওর হাতে পরিয়ে দিয়েছিল, তখন সত্যি নিজেকে রাজরানী ভেবেছিল কণিকা। কি যে খুশি হয়েছিল ছেলে মানুষের মতো। শাশুড়ি কি ভাববেন বা যদি দেখে রাগারাগি করেন, এই ভয়ে হাতে পড়তে পারেনি সবার সামনে। রোজ রাত্রে লুকিয়ে বের করে হাতে পড়ত সৃজনের সামনে। ভেবেছিল সামনেই দুর্গাপুজো, তখন বাপের বাড়িতে গিয়ে পড়বে, মাকেও দেখাবে, আর তৃতীয় জনের আসার সুখবরটাও মাকে জানাবে। দেখে ওর মা খুব খুশি হবে সেটাও জানতো। কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক। বেচারার সে স্বাদ আর পূরণ হলো না। মহালয়ার দিন অফিস থেকে সৃজন বাড়ি ফেরার সময় রাস্তায় আচমকা লরির ধাক্কায় ওর সব স্বপ্ন চুরমার করে চিরদিনের মতো চলে গেল না ফেরার দেশে। নিজের অনাগত সন্তানকেও দেখে যেতে পারল না। অনেকদিন পর্যন্ত কোনো বোধ ছিল না কণিকার। কি করেছে আর কি করেনি কিছুই খেয়াল নেই। অতিরিক্ত আঘাতে পাথর হয়ে গেছিল। সৃজনের বাবা পরিতোষবাবু বুঝে উঠতে পারতেন না কি করবেন। একদিকে একমাত্র সন্তানের শোকে শোকাতুরা মা, অন্যদিকে সন্তান সম্ভব আর স্বামীহারা পুত্রবধূ, কাকে ছেড়ে কাকে দেখবেন। ওরও বয়স হয়েছে, শেষ বয়সে এই শোক সামলানো ওর পক্ষেও কঠিন। তবু বিপদে পড়লে কিছু মানুষকে শক্তি জোগাড় করতেই হয়। তাই উনি দুজনকেই সামলাতেন, সান্ত্বনা দিতেন আর আড়ালে নিজের চোখের জল মুছতেন। অবশেষে বিতানের জন্মের পর একটু একটু করে স্বাভাবিক হতে থাকলো সবকিছু। ছোট্ট বিতানের জন্মের পর খরচ বাড়ল। এরপর লেখাপড়া শুরু হলে আরও টাকার দরকার। এতদিন পরিতোষবাবুর স্বল্প পেনশনের টাকাতেই কোনো রকমের সংসার চলে যাচ্ছিল। এই বয়সে বাড়তি রোজগার করার জন্য কণিকা তাকে বাইরে যেতে দিতে পারে না। তাই ঠিক করে নিজেকে কিছু একটা করতেই হবে। কিন্তু করব বললেই তো আর করা অত সহজ নয়। পাড়ার একটি বউ পরামর্শ দিল ওর সাথে বড় বাজারে গিয়ে ছাপা শাড়ি ম্যাক্সি কিনে এনে পাড়াতে বিক্রি করুক, তাতেও কিছু টাকা রোজগার হবে। কিন্তু প্রথমে তো কিছু টাকা মূলধন লাগবে। সেই টাকা কোথায় পাবে? নিজের গয়নাগাটি কিছুটা বিক্রি করে শুরু করলো ব্যবসা। কিন্তু একটা অল্প বয়সী বিধবার আত্মরক্ষাও যে কি কঠিন। কত রকমের ঝুট ঝামেলা সহ্য করা তো আছেই, তার উপর জিনিস বিক্রি করে তার দাম আদায় করা আরও কষ্টকর। অভাবের সময় চেনা মানুষও যে অচেনা হয়ে যায় তাও জানলো। বছর 5 লাগলো একটু পায়ের তলার মাটি পেতে। ততদিনে আগের সেই নরম সরম কণিকা মরে গেছে। বিধবাদের তো আর শাখাপলা পড়ার অধিকার নেই। তাই রাগে দুঃখে কণিকা একদিন ভাবল, চিরদিনের মতো পলা পড়ার অধিকারী যখন ছিনিয়ে নিয়েছেন বিধাতা, তখন এটা রেখেই কি হবে? কোনোদিন তো আর হাতে তুলতে পারবে না। শূন্য সিথি শাখাবিহীন শূন্য হাত দেখে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নেই। তার থেকে বিক্রি করে ফেলাই ভালো।
কিন্তু এই পলা বাঁধা জোড়া তো শুধু শখের নয়, এর মধ্যে সৃজনের স্মৃতিও জড়িয়ে আছে, তাই বিক্রি করতেও পারল না। অনেক ভেবে একদিন জয়ন্তী দেবীর হাতে পরিয়ে দিয়ে বলল, মা, তোমার ছেলে আমাকে এই পলা জোড়াটা কিনে দিয়েছিল, পাছে তুমি রাগ করো তাই পড়তে পারিনি। ভেবেছিলাম পুজোর সময় পরব, তা তো আর হলো না। ভগবান আমার সেই অধিকারটাই কেড়ে নিল। এখন এ দুটো নিয়ে আমি কি করব? তার থেকে এ দুটো তোমার হাতেই থাকুক বলে জয়ন্তী দেবী দু হাতে দুটো পলা বাঁধা পরিয়ে দিয়েছিল। জয়ন্তী দেবী প্রথমটা নিজের শীর্ণ জীর্ণ হাত দুটো চোখের কাছে নিয়ে মুগ্ধ হয়ে দেখলেন ছেলের দেওয়া উপহার। তারপরে রাগে কাঁপতে কাঁপতে বলেন, হতচ্ছাড়ি মুখ পুরি, তোর ওই শূন্য হাত আর আমি পলা বাঁধা পরব? দূর হয় এসব নিয়ে আমার চোখের সামনে থেকে। বলেই হাত থেকে খুলে ফেলে হু হু করে কেঁদে ফেললেন কণিকাকে বুকে জড়িয়ে ধরে। দরজায় ঠক ঠক আওয়াজ শুনে সম্বিত ফেরে কণিকার। দ্রুত হারে চোখের জল মুছে পলা জোড়া ভেলভেটের বাক্সতে ঢুকিয়ে আলমারির লকারে রেখে দরজা খোলেন। দেখে বাইরে উমার মা দাঁড়িয়ে। উমার মা বলল, কি গো বিতানের মা, আজ বেরোবে না? বলেছিলে সামনে পুজো আসছে, সুকান্তপুরের বিডিও অফিসের বর্দি ভালো ভালো শাড়ি নিয়ে যেতে বলেছিলেন, যাবে না? নাকি ছেলে চাকরি পেয়েছে বলে তুমি আর এ ব্যবসা করবে না? আবার পুজো আসছে, কতগুলো বছর পার হয়ে গেল, সেদিনের বিতান বড় হয়ে গেল। কণিকার মা, শাশুড়ি, শ্বশুর মশাই সবাই একে একে চলে গেছেন। ব্যবসাটা খুব বড় নয়, কোনো রকমে দিন চলে যায়। এখন ভালো ভালো শাড়ি তুলে অফিসে অফিসে ঘুরে ঘুরে অফিসের দিদিমণিদের বিক্রি করে কণিকা আর উমার মা। অফিসের দিদিমণিদের শাড়ি দেয়, তারপর দুটো তিনটে ইনস্টলমেন্টে মাসে মাসে দাম নেয়। কণিকা নিজেকে সামলে বলল, বসো, বাবু চাকরিতে জয়েন করেছে আজ, তাই ঠাকুরের পুজো দিয়েছি, একটু জল আর মিষ্টি খাও, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। দুজনে বেরিয়ে শিয়ালদহ থেকে ট্রেন ধরে। ঠিক টিফিনের সময় পৌঁছেছে অফিসে। বর্দি বহুদিন ধরেই ওদের কাছে শাড়ি নেন। কণিকা আর উমার মাকে দেখে বললেন, দেখি কি কি ভালো শাড়ি এনেছো। বর্দি সুন্দর একটা ওড়িশি সিল্ক দেখে পাশে বসা রত্নাদিকে বললেন, দেখো তো এই শাড়িটা আমাকে মানাবে? রত্নাদি বললেন, দারুণ লাগবে, দাদার কাছে এর দাম আদায় করবে, একদম ছাড়বে না। বর্দি হাসতে হাসতে বললেন, শাড়ি দিলেই হবে নাকি? তোমাদের দাদাকে বলে দিয়েছি এবার রিটায়ার করে আমাকে একটা ভালো হীরের নেকলেস কিনে দেবে। কণিকা হা করে শোনে। ও তো বহুদিন ধরে বর্দিকে দেখছে। তখনও উনি এই অফিসের বর্দি হননি, তখন সবাই অনুরূপাদি বলে ডাকতো বর্দিকে, কিন্তু কণিকা তো ভাবতো উনি বিধবা। উমার মায়েরও তাই অবস্থা। মুখ ফসকে উমার মা বলে ফেলে, বরদিদিমণি, আপনার স্বামী বেঁচে আছেন? বর্দি হেসে বলেন, ও মা, থাকবে না কেন, বহাল তবিয়তে আছেন, হাঁটা কাটা মানুষ। উমার মা তোতলাতে তোতলাতে বলে, না মানে আপনাকে তো কোনোদিন সিঁদুর শাখা নোয়া পড়তে দেখিনি, তাই ভেবেছিলাম। হা হা করে হেসে ওঠেন বর্দি, বলেন, আরে সিঁদুর আমি বিয়ের পর কোনোদিনই পরিনি, আমার মাথা চুলকোয়, তবে শাখা টাখা শখ হলে মাঝে মধ্যে পরি। আমার শাখা লোহা পড়ার সাথে আমার স্বামীর বাঁচা মরার কি সম্পর্ক? ওসব ফালতু কথা আমি বিশ্বাসই করি না। তারপর কণিকার দিকে তাকিয়ে বললেন, তুমি কি স্বামী নেই বলে সিঁদুর পরো না? কণিকা বলে, বিধবা মানুষের ওসব পড়তে নেই শুনেছি, ছোটবেলা থেকে আমার মাকেও চিরদিন সাদা থান পরতে দেখেছি। বর্দি হা হা করে হেসে বললেন, শোনো পাগলের কাণ্ড, আগেকার দিনে মা মাসিমারা যা মানতেন মানতেন, কিন্তু এখন সবাই লেখাপড়া শিখছ, এখনো অন্ধের মতো সব না জেনে শুনে অনুকরণ করলে চলবে? তোমার ইচ্ছে না হলে আলাদা কথা, কিন্তু তোমার যদি সিঁদুর পরতে, শাখা পলা পরতে ভালো লাগে বা ইচ্ছে হয়, তাহলে তুমি পড়বে। তার সাথে তোমার স্বামীর বেঁচে থাকা না থাকার কোনো সম্পর্ক নেই, আসল হচ্ছে তোমার ইচ্ছেটা। আর পাঁচজন করে বলে তুমিও তার অনুকরণ করবে কেন? উমার মা ভয়ে ভয়ে বলল, আমরা বেধবা, শাখা পলা পড়লে পাপ হবে না? পাপ? বলে আবার হো হো করে হাসলেন বর্দি, বললেন,
এত বড় মুশকিল কথা। পাপ পুণ্য তো আমি বুঝি না। মানুষকে ঠকাবো না, কাউকে আঘাত করব না, কষ্ট দেব না। শুধু নিজের ভালো লাগা মতো কিছু পরে সাজবো, তাতেও যদি পাপ হয় তো হবে। নিজেকে তো কষ্ট দেওয়া হবে না, প্রতি মুহূর্তে ইচ্ছের বিরুদ্ধে তো যেতে হবে না। তারপরে ওই যে বললাম, নিজের মনকে জিজ্ঞেস করবে, নিজের মন যদি সায় দেয় তাহলে করবে। এখন গভীর রাত, ছেলেটা অফিস থেকে ফিরে অনেক গল্প করে পাশে ঘুমিয়ে পড়েছে। আলমারি খুলে ভেলভেটের বাক্স থেকে সোনা বাঁধানো পলাজোড়া বার করলো করিকা। সৃজন কত যত্ন করে পরিয়ে দিয়েছিল ওর হাতে। ঘুরিয়ে ঘুরিয়ে বার কয়েক দেখলো নিমেষে। তারপর সন্তর্পণে দু হাতে পরে নিল পলাজোড়া। মনে হলো সোনার ঝিলিকের সাথে সৃজনের হাসিটাও ঝিকমিক করে উঠল।